কথায় বলে জীবন বড়ই অদ্ভুত, আর তার চেয়েও বেশি অদ্ভুত হচ্ছে আজকের সত্য ঘটনা, যে ঘটনাটি আমি আপনাদেরকে শোনাতে যাচ্ছি। আপন বাবা তার ছেলেকে খুন করার জন্য একজন ভাড়াটিয়া খুনিকে ভাড়া করে, আর সেই খুনি, ভাড়াটিয়া খুনি এবং ছেলে মিলে তার বাবাকে মেরে ফেলে। এমন সব নাটকের চেয়েও নাটকীয় ঘটনা ঘটেছে আজকের সত্য ঘটনায়। তো বন্ধুরা, পুরো ঘটনাটি শুনতে আমার সাথেই থাকুন ভিডিওটি শেষ পর্যন্ত, এবং যারা এখনো আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি দয়া করে এখনই সাবস্ক্রাইব করে দিন এবং বন্ধুদের সাথে শেয়ার করে দিন। ঘটনাটি ঘটেছে ঢাকার আশুলিয়া বাদাইল এলাকায়। হিমেল খুবই সুখীভাবে, হ্যাপি ফ্যামিলি যাকে বলে, সেখানে তার বাবা ও তার মায়ের সাথে থাকতো। তার বাবার নাম হচ্ছে মিজানুর রহমান বাচ্চু। তার বাবা বাচ্চু মিয়া মোট 4টি বিয়ে করেন। সেই 4টি স্ত্রীর চতুর্থ স্ত্রীর একমাত্র ছেলে সন্তান হচ্ছে হিমেল। তার বাকি 3 স্ত্রীর এবং কোনো ছেলে সন্তান নেই, তবে তার 2টি বোন রয়েছে, অর্থাৎ তার আরো 2টি মেয়ে সন্তান রয়েছে। তো এভাবে সুখী জীবনযাপন ছিল তাদের। তারা খুবই মিলেমিশে একসাথে ছিলেন। তারা সুখী একসাথে জীবনযাপন করার মাঝখানেই একদিন খুব বড়সড় অ্যাক্সিডেন্ট হয়ে যায়। বাচ্চু মিয়া এবং তার স্ত্রীকে অর্থাৎ হিমেলের বাবা এবং মাকে কারা যেন খুন করে আগুনে জ্বালিয়ে দেয় তাদের বাড়িঘর। ঘটনাটি ঘটেছে 12 সেপ্টেম্বর 2024। দুইজন প্রাপ্তবয়স্ক ইয়াং ছেলে তারা প্রথমে বাচ্চু মিয়ার রুমে প্রবেশ করে। তখন বাচ্চু মিয়া শুয়েছিল তার বিছানার মধ্যে। তাদের একজনের হাতে হাতুড়ি ছিল, সেই হাতুড়ি দিয়ে বাচ্চু মিয়ার মাথায় জোরে আঘাত করে, কিন্তু তখনও বাচ্চু মিয়া মারা যায়নি। তাই আরো একজন একটা বালিশ এনে সেখানে বাচ্চু মিয়ার নাক মুখ চেপে ধরে দম বন্ধ করে তাকে হত্যা করে, অর্থাৎ শ্বাসরুদ্ধ করে তাকে হত্যা করে। ওই মুহূর্তে অপরজন বাচ্চু মিয়ার পা চেপে ধরে রেখেছিল। এভাবে বাচ্চু মিয়াকে হত্যা করার পর ওই দুইজন অপেক্ষা করতে থাকে সেই রুমের ভিতরে। বাচ্চু মিয়া সেদিন তার যে স্ত্রীর সাথে ছিল তার নাম হচ্ছে স্বপ্না বেগম, এবং তাদের একটি ছোট বাচ্চাও রয়েছে যার নাম হচ্ছে জান্নাতুল ফেরদৌস। তো যেহেতু বাচ্চু মিয়াকে মেরে ফেলেছে, তার স্ত্রী বা কেউ যদি দেখে ফেলে এই বিষয়টা, তাহলে ঘটনাটা জানাজানি হয়ে যাবে, কেননা যারা মেরেছে তাদের অন্যরকম একটা প্ল্যান ছিল। তাই ওই দুইজন হাতুড়ি নিয়ে অপেক্ষা করতে থাকে। যখন স্বপ্না বেগম তার বাচ্চাকে নিয়ে স্কুলে গিয়েছিল, তিনি যখন বেলা 11টার দিকে স্কুল থেকে ফিরে আসে জান্নাতুল ফেরদৌস নামে ছোট তার মেয়েকে নিয়ে, তখনও তারা ভেতরে চুপ পেতে বসেছিল। তারা প্রস্তুত ছিল কখন স্বপ্না বেগম আসবে, এবং স্বপ্না বেগম রুমে আসার সাথে সাথে তাকেও নাক মুখ ধরে শ্বাসরুদ্ধভাবে হত্যা করে। আর এই ঘটনা দেখে যখন ছোট বাচ্চা জান্নাতুল ফেরদৌস চিৎকার দিয়ে ওঠে, জোরে আওয়াজ করে ওঠে, তখন তারা জান্নাতকে ধরে তাকেও শ্বাসরুদ্ধ করে হত্যা করে। এবং হত্যা করার পর এটাকে একটা সুইসাইড মামলা বা আত্মহত্যায় রূপ দেওয়ার জন্য ভিকটিম খুব দারুণ, ওই খুনি খুব দারুণ একটা প্ল্যান করে। তারা সবাইকে খাটের উপর রেখে, খাটের উপর শুইয়ে তারা ওই বাড়িতে কি করে কেরোসিন ঢেলে চারদিকে খাটের আশেপাশে এবং ওই রুমে কেরোসিন ঢেলে আগুন ধরিয়ে দেয়, এবং তারা সেখান থেকে চলে যায়। আগুনের শিখা যখন তীব্র থেকে তীব্রতর হয়ে যায়, ধোঁয়ায় আশপাশ অন্ধকার হয়ে যায়, তখন আশেপাশের ভাড়াটিয়ারা আসে এবং তারা চিল্লাফাল্লা শুরু করে কোথায় কি হচ্ছে না হচ্ছে, কিভাবে আগুন ধরেছে। তো এইসব বিষয় নিয়ে খুবই প্রতিবেশীরা খুব আতঙ্কিত হয়ে যায়। তারা কেউ দরজা খুলে ভিতরে গিয়ে দেখে যে এরকমভাবে স্বামী স্ত্রী তারা শুয়ে আছে বিছানায়, আর চারপাশে আগুনে সবকিছু পুড়ে যাচ্ছে। তারাও ওই মুহূর্তে অলমোস্ট পুড়ে গিয়েছে, যেহেতু বিছানাতে তারা শুয়েছিল এবং বিছানাতেও আগুন লেগেছিল। তো এক্ষেত্রে তারা পরবর্তীতে পুলিশকে ফোন করে, আশুলিয়া থানার পুলিশ আসে এবং তাদের সাথে পিবিআই আসে, গোয়েন্দা সংস্থা। তারা এসে বিষয়টাকে চেক করে কোথায় কি হয়েছে না হয়েছে বিষয়টাকে তদন্ত শুরু করে। পুলিশ এবং প্রতিবেশীর সন্দেহ এই বিষয়টা কোনোভাবেই সুইসাইড হতে পারে না, কেননা কেউ যখন সুইসাইড করবে অবশ্যই ভিতরে কিছু এলোমেলো থাকবে। কিন্তু যখন তাদেরকে পাওয়া যায়, তারা স্বামী স্ত্রী যেভাবে বিছানায় ঘুমিয়ে থাকে তারা সেভাবেই ঘুমিয়েছিল, তাদের মাঝখানে তাদের বাচ্চা ছিল। এতটা সুশৃঙ্খলভাবে কেউ সুইসাইড করে না। সুইসাইড করতে হলে কিছু বিষয় তো এলোমেলো থাকে, কিন্তু পুলিশের এই বিষয়টাতে সন্দেহ হয়। তাই পুলিশ ধরে নেয় যে এই বিষয়টা নিশ্চয়ই মার্ডার, কে বা কারা তাদেরকে খুন করে তারপর আগুন ধরিয়ে দেয়, এমন একটি সন্দেহ পুলিশের মধ্যে প্রথম থেকেই ছিল। তাই পুলিশ তদন্ত করতে গিয়ে আরো খুঁজে পায় সে বাসার যে আলমারি ছিল, সে আলমারিও ভাঙা ছিল, কিছু জিনিসপত্র গায়েব ছিল।
ছিল, অর্থাৎ কেউ ডাকাতির উদ্দেশ্যে চুরি করেছে এমনটাও হতে পারে। পুলিশ যখন তাদের তদন্ত শুরু করে, তারা প্রথম দিকে তার যে আত্মীয় স্বজন আছে, তার যে বাকি স্ত্রীরা আছে, তাদেরকেও সন্দেহের তালিকায় রাখে, কারণ যেহেতু এটা একটা পারিবারিক মামলাও হইতে পারে এসব ক্ষেত্রে। এবং সেখানে আরো একজনের নাম চলে আসে, যিনি এই বাসাতে ভাড়া থাকতো হিমেলের সাথে। তার নাম হচ্ছে তারেক। তারেককে তিনি তার বাচ্চু মিয়ার বন্ধু বলে পরিচয় দেয়, এবং তারেক এই বাসাতে থাকতো, তার খাওয়া দাওয়া বাচ্চু মিয়ার সাথেই ছিল। পুলিশ তারেককে খুঁজতে শুরু করে হন্যে হয়ে। তারা এক্ষেত্রে সোশ্যাল মিডিয়া এবং প্রযুক্তির সহায়তা নেয় তারেককে। তবে তারেককে ধরাটা এতটা সহজ ছিল না। সে বিভিন্ন সময়ে খুব দ্রুত তার লোকেশন পরিবর্তন করতেছিল, কখনো ঢাকা, কখনো নারায়ণগঞ্জ, খুলনা, বরিশাল, এভাবে সে তার লোকেশন পরিবর্তন করতেছিল। কিন্তু অবশেষে ঢাকার নবাবগঞ্জ থেকে তারেককে গ্রেফতার করে পুলিশ, এবং তারেক এক নতুন ঘটনা জানায়, যা শুনে পুলিশ নিজেও অবাক হয়, এবং যে আত্মীয় স্বজনরা আছে তারাও কোনোভাবেই বিশ্বাস করতে পারে না এমন একটি ঘটনা ঘটেছে, বা এমন একটি ঘটনা ঘটা আদৌ সম্ভব কিনা। তারেক জানান, তাদের হিমেলের বাবার যে সম্পত্তি আছে, সে সম্পত্তি যেহেতু হিমেল একমাত্র সন্তান, তাই সে কিন্তু বেশি একটা অংশ সম্পত্তি পেয়ে যাবে, যেহেতু সে একমাত্র ছেলে। কেননা মেয়েরা শুধু মায়ের অংশ থেকে পায়, এরকম একটা নিয়ম হয়তো বাংলাদেশে আইনে বা ইসলামিক আইনে রয়েছে। তো এই জন্য যেহেতু হিমেল সব সম্পত্তি পেয়ে যাবে, বিশাল অঙ্কের একটা সম্পত্তি পেয়ে যাবে, আর তার যে মেয়ে আছে জান্নাতুল, বা তার পরবর্তীতে স্ত্রী আছে যাকে তিনি সবচেয়ে বেশি ভালোবাসেন, তারা সম্পত্তি কম পাবে। এজন্য তিনি তার আপন ছেলে হিমেলকে মেরে ফেলার প্ল্যান করেন। আর তাকে মেরে ফেলার জন্যই তিনি তারেককে বন্ধু পরিচয় দিয়ে একজন খুনি এ বাসায় নিয়ে আসেন, এবং সেই যে তারেক খুনি, সেই খুনিকে তার ছেলের সাথে একই বাসায় থাকতে দেন। তাদের দুজনকে 4 তলার ফ্লোরে একটা বাসায় থাকতে দেন। এই পুরো বাসাটাই হিমেলের বাবার ছিল। এর মধ্যে তারা বিভিন্ন প্ল্যান করতে থাকে তারেকের সাথে মিলে, যে বাচ্চু মিয়া বিভিন্ন প্ল্যান করতে থাকে কিভাবে হিমেলকে মারা যায়। হয়তো ভেবেছিল একসাথে থাকতে থাকতে কোনো এক সময় হুট করে হিমেলকে মেরে দিবে, কিন্তু তারেক ওইরকম কোনো সুযোগই পাচ্ছিল না কখন কিভাবে বা কোন উসিলায় হিমেলকে মারবে। তো দীর্ঘদিন হয়ে যাচ্ছিল, এভাবে 2-1 মাস পার হয়ে যায়, কিন্তু হিমেলকে মারার কোনো সঠিক সময় এবং কারণ খুঁজে পাচ্ছিল না। কারণ মেরে ফেলার পর সেটাকে উপযুক্তভাবে দাফনও করতে হবে, যেন পুলিশ বা অন্য কেউ সন্দেহ না করে যে হিমেলকে মেরে ফেলা হয়েছে। এক্ষেত্রে তারা একটা প্ল্যান করে এবং হিমেলকে একটি বাইক কিনে দেয়, এবং প্ল্যান ছিল বাইকে তারেক এবং হিমেল দুজনেই যাবে, এবং এক সময় গিয়ে তারা অ্যাক্সিডেন্ট করবে, কিন্তু এমনভাবে অ্যাক্সিডেন্ট করবে যেখান থেকে হিমেল আর বেঁচে ফিরে আসতে পারবে না, এমন একটি প্ল্যানও করে। কিন্তু তারেক এক্ষেত্রেও সফল হয়নি, ওই প্ল্যানটাও সফল হয়নি, কোনোভাবে তাকে অ্যাক্সিডেন্ট করানো যাচ্ছিল না। এক্ষেত্রে হয়তো তারেকের নিজের জীবনেরও রিস্ক ছিল, এজন্য তারেক কিছুটা ভয় পায় এবং এই অ্যাক্সিডেন্টটা করাতে পারে না। এদিকে হিমেলের বাবা তিনি খুবই অস্থির হয়ে যাচ্ছিলেন, যে এতদিন হয়ে যাচ্ছে তুমি এখনো এই কাজটা কেন করতে পারতেছিল না। তিনি হিমেলকে বিদ্যুৎ অফিসে পাঠায় কিছু টাকা দিয়ে, বলে যে যাও এই টাকাগুলো জমা দিয়ে আসো। আর তিনি তারেককে তার নিজের রুমে ডেকে নিয়ে আসে, এবং তারা দুজনে কথা বলতে থাকে। তারেককে তিনি শাসাতে থাকে, এতদিন তোমাকে এখানে রাখছি, খাওয়াচ্ছি, তুমি এত ছোট একটা কাজ কেন করতে পারছো না। কিন্তু সেদিন ভাগ্যবশত হিমেল তাড়াতাড়ি অফিস থেকে ফিরে আসে, যেহেতু তার বাইক ছিল, সে গিয়ে ফিরে আসে, এবং সে এসে নাটকীয়ভাবে তার বাবা এবং এই যে তারেকের কথোপকথন সে অনেকটাই শুনে ফেলে। শুনে যেন তার মাথায় আকাশ ভেঙে পড়ে। ছোট ছেলে হিমেল, সে তখনও 18-19 বছর বয়সী, এবং সে জীবনে কখনো কোনো ক্রাইমের সাথে জড়িত ছিল না। হিমেল যখন এত ভয়ঙ্কর একটি প্ল্যান সম্পর্কে জেনে যায়, যেখানে তার নিজের মৃত্যু সম্পর্কে তার বাবা ভাড়াটিয়া খুনি নিয়ে আসে, এবং সেই ভাড়াটিয়া খুনির সাথে সে একই রুমে একই রুমে ছিল এতদিন, তার জন্য পিলা চমকে যায়, সে খুব ভয় পেয়ে যায়। সেদিন রাতেই হিমেল তারেকের মুখোমুখি হয়, এবং তারেকের পা চেপে ধরে বলে, ভাই আমাকে মাফ করে দেন, আমাকে জানে মারবেন না, আমাকে ক্ষমা করে দেন। আর তখন তারেক একটা পকেট থেকে একটা হাতুড়ি বের করে এবং হিমেলের দিকে দেয়, বলে যে এই ধরেন হাতুড়িটা আপনি রাখেন, আমি আপনাকে মারবো না, আমি আপনাকে আশ্বস্ত করছি, কিন্তু আমি আপনাকে না মারলেও কালকে অন্য একজন কেউ না কেউ আপনাকে মেরে ফেলবে। কেউ যখন আপনাকে মারার জন্য আপনার পেছনে লাগবে, সে নতুন একজন খুনি ভাড়া করা কোনো ব্যাপার না, সুতরাং আপনার মৃত্যু তো নিশ্চিত। তখন তারেক এবং হিমেল মিলে অন্যরকম একটা প্ল্যান করে। হিমেল তারেককে প্রস্তাব দেয়, যেহেতু আপনি টাকার বিনিময়ে আমাকে খুন করছেন, তো আমি যদি আপনাকে ডাবল টাকা দিই, আপনি নিশ্চয়ই ওরাও খুন করতে পারবেন।
কেমন একটা নাটকীয় বিষয় না বিষয়টাতে, এবং খুব ইন্টারেস্টিং, যেটা আমরা হয়তো মুভি অথবা সিনেমাতে দেখে থাকি। তো এই প্রস্তাবে তারেক রাজি হয়ে যায়। হিমেল তারেককে বলে, ঠিক আছে, আপনি আমাকে সহায়তা করেন, আমি যেন আমার বাবা বাচ্চু মিয়াকে মেরে ফেলবো এবং ঘরে যত স্বর্ণ অলঙ্কার আছে আলমারি ভেঙে আমি সব আপনাকে দিয়ে দেবো। তারেকও রাজি হয়ে যায় এবং সেই প্ল্যান অনুযায়ী সেদিন তারা সকালবেলা 10টা-11টার দিকে তাই বাচ্চু মিয়ার রুমে ঢুকে, বাচ্চু মিয়া তখন ঘুমাচ্ছিল এবং বাচ্চু মিয়াকে এই যে হাতুড়ি দিয়ে, সেই হাতুড়ি দিয়ে তারা বাচ্চু মিয়াকে খুন করে এবং একই সাথে বাচ্চু মিয়ার স্ত্রী স্বপ্না বেগমকেও খুন করে। আর যেহেতু তাদের ছোট বাচ্চা জান্নাতুল ছিল, তাকে ছেড়ে দিলে সে হয়তো কোনো একটা প্রমাণ দিয়ে ফেলবে, যেহেতু সে মোটামুটি কথা বলতে পারে, সবকিছু বোঝে, আর তার ভাইকেও সে চিনে, তাই সে ছোট্ট জান্নাতুল ফেরদৌসকেও মেরে ফেলতে হয়। এভাবেই কিন্তু পুরো একটা ফ্যামিলি ভেঙে চুরে যায়। হিমেল যে এমন একটা ঘটনা ঘটিয়েছে, প্রতিবেশীরা আর তার আত্মীয় স্বজনরা কেউ সেটা বিশ্বাস করতে পারেনি, কেননা তার বাবা বাচ্চু মিয়া মারা যাওয়ার পর সবচেয়ে বেশি কান্নাকাটি করেছিল হিমেল, এবং হিমেল নিজে আশুলিয়া থানায় গিয়ে তার বাবার বিরুদ্ধে, তার বাবার যে হত্যা মামলার কেসটি হিমেল নিজেই করে। এই জন্য আত্মীয় স্বজনদের মাথা আকাশ ভেঙে পড়ে, তারা বলে এটা কোনোভাবেই সম্ভব না, নিজের ছেলে নিজের বাবাকে কিভাবে মারবে, বা নিজে আপন বাবাই বা কিভাবে সামান্য সম্পত্তির জন্য নিজের ছেলেকে মারার জন্য খুনি ভাড়া করতে পারে। অবশেষে 4/10/2024 পুলিশ যখন তারেককে গ্রেফতার করে, হিমেলকে তখনও গ্রেফতার করতে পারেনি। হিমেল কারোর সাথে কোনো কন্ট্রাক্টেই ছিল না, সেই জন্য সবকিছুর ঊর্ধ্বে গায়েব হয়ে গিয়েছিল। অবশেষে তাকে প্রায় 20 দিন পর 24/10/2024 পুলিশ হিমেলকেও গ্রেফতার করে এবং হিমেল এই বিষয়টা স্বীকার করে। পুলিশ জানায় হিমেলের এর আগে কোনো, অথবা তারেকেরও এর আগে তেমন কোনো ক্রাইম ছিল না, তারা দুজনেই প্রথম ক্রাইম করে এবং হিমেল হিড অ্যান্ড স্ট্রেচে এসে এই ক্রাইমটা করে ফেলে। সে হয়তো এরকম ক্রাইম করার কোনো ইচ্ছাও ছিল না, তো সে যে ভয় পেয়েছে তাকে মেরে ফেলবে, এই ভয় থেকে সে সাডেন একটা সিদ্ধান্ত নিয়ে নেয় যে আমাকে মারবে, তার আগে যদি আমি তাকে মেরে ফেলি তাহলে সে আমাকে মারতে পারবে না। এই হিট অ্যান্ড রান একটা কেস হয়ে যায় তার বিরুদ্ধে। তো পুরো গল্পটি হয়তো এরকম যে নিজের পাতা ফাঁদে আসামি নিজেই পড়ে গিয়েছে, যে বাবা তার সন্তানকে মারার জন্য খুনি ভাড়া করে, সেই খুনি এসে সেই বাবাকে মেরে দেয়। তো সেটা হচ্ছিল কি, নিজের পাতা গর্তে নিজে পড়ে যায়। তো বন্ধুরা, আজকের ঘটনাটি শোনানোর উদ্দেশ্য কাউকে আঘাত করা নয়, কাউকে কষ্ট দেওয়া নয়, শুধুমাত্র শিক্ষামূলক উদ্দেশ্যে আজকের ঘটনাটি বলা হয়েছে। আর এরকম ঘটনা, সত্য ঘটনা অহরহ আমাদের আশেপাশে ঘটছে। মানুষ হলেও আমরা মানুষের চেয়ে অনেক বেশি নিকৃষ্ট। তবে অন্যায় অবিচার থেকে দূরে থাকবেন, কেননা পাপ তার বাপকেও ছাড়ে না, আর অন্যায় করে কেউ কোনোদিন বাঁচতে পারে না। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন। গল্পটি ভালো লাগলে আপনার বন্ধুদের সাথে শেয়ার করে দেন এবং দেখা হচ্ছে আপনাদের সাথে পরবর্তী ভিডিওতে। ততদিন পর্যন্ত ভালো থাকেন, সুস্থ থাকেন। আল্লাহ হাফেজ।